সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। ব্রিটেনের নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি। ফ্রান্স এবং ইরানেও বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এদিকে আমেরিকাতেও নির্বাচনী পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ভূ রাজনৈতিক এই পরিবর্তনে ক্ষমতাশীল দেশগুলোতে ভারতের মধ্যে কি বন্ধু হারানোর একটি সংখ্যা কাজ করছে? Because Rishi Sunak is no more prime minister, right? আন্তর্জাতিক রাজনীতিতেই রাজনীতিতে এই পরিবর্তনের কেমন প্রভাব পড়বে? 2024 সাল হলো নির্বাচনের বছর। বিশ্বাস করুন আর না করুন, বিশ্বের 64টি দেশে ভোট অনুষ্ঠিত হবে। গত এক সপ্তাহে খুবই মজার ব্যাপার হলো, বিশ্বের 4 জন ক্ষমতাশালী নেতা এবং নির্বাচনের ফলাফল ও প্রচারণা খুব নিবিড়ভাবে দেখছেন। তারা হলেন প্রেসিডেন্ট জো বাইডেন, নাম্বার 1, ইরানের সুপ্রিম লিডার আলী খোমেনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, এবং অবশ্যই বলতে হবে এর মধ্যে সবচেয়ে নয় আরেকজন বড় লুজার হলেন ম্যাক্রন, এবং সবচেয়ে বড় লুজার আরেকজন হলেন ব্রিটেনের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার কনজারভেটিভ পার্টিকে খুব বাজেভাবে হারিয়েছে ক্লেয়ার স্টারমারের লেবার পার্টি। 1987 সালে টনি ব্লেয়ারের পর সবচেয়ে বড় বিজয় এটি, এবং লেবার পার্টির এই জয়ে কনজারভেটিভ অর্থাৎ রক্ষণশীল পার্টির 4 দফা 14 বছরের ক্ষমতা থাকার অবসান ঘটল। এর মধ্যে তারা 5 বার প্রধানমন্ত্রী পরিবর্তন করেছেন: ডেভিড ক্যামেরন, বরিস জনসন, থেরেসা মে, লিজ ট্রাস এবং সর্বশেষ ঋষি সুনাক। লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার একজন সাবেক মানবাধিকার বিষয়ক আইনজীবী ও প্রসিকিউটর। এখন তিনি ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসের অন্যতম শক্তিশালী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা অথবা নেতৃত্ব দিবেন। এছাড়া আলট্রা রাইট রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ শক্তিশালী কামব্যাক করেছেন সত্যিকার অর্থে। 8 বারের চেষ্টার পর ব্রিটেনের পার্লামেন্টের সদস্য হলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পেরও একজন বিশ্বস্ত মিত্র তিনি। বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিতি রয়েছে তার। নাইজেলের বিরুদ্ধে ধর্মান্ধতা এবং কঠোর অভিবাসন বিরোধী হওয়ার অভিযোগ রয়েছে। নতুন লেবার গভর্নমেন্ট কিন্তু কিছু নির্ধারণ বা পরিবর্তনের ক্ষেত্রে প্রভাব বা চাপ তৈরির হয়তো চেষ্টা করবেন তিনি। একটু দেখি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি সুনাকের না থাকায় ভারতের জন্য দেখব আমরা কিছুক্ষণের মধ্যে আসলে কি অর্থ বহন করে। ব্রিটেনের ইতিহাসে প্রথম ইন্ডিয়ান অরিজিন প্রধানমন্ত্রী, যাকে অনেকেই গর্ববোধ করে বলতেন, স্পেশালি ইন্ডিয়ান বংশোদ্ভূত যারা, ইন্ডিয়ান অরিজিন অভিবাসী হওয়ার বাইরেও ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে তিনি কি ভূমিকা রেখেছেন। দ্বিতীয়ত, ব্রিটেনের নতুন সরকার অভিবাসীদের ব্যাপারে অর্থাৎ ইমিগ্রেন্টদের ব্যাপারে নতুন পন্থা অবলম্বন করতে পারে, যেটা হতে পারে অভিবাসীদের জন্য রেড লাইন। অবৈধ অভিবাসীদের ধরে নিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বলা চলে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এদিকে নিজেদের দেশে আমেরিকার দিকে আমরা একটু নজর দেই। প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে স্বস্তিতে নেই ডেমোক্রেটরা। আগামী নির্বাচনে তাকে প্রার্থী না করতে ডেমোক্রেটিক পার্টির বড় বড় ডোনাররা বলছেন, অনেকে বলছেন নেটফ্লিক্সের কো-ফাউন্ডার যিনি আছেন রিড হেস্টিংস সহ অনেকজন ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন। তারা বাইডেনকে সরে যেতে বলছেন। 2 জন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান একই সাথে জানিয়েছেন এই কথা। ডেমোক্রেটিক পার্টির এখন উভয় সংকটের মধ্যে রয়েছে। এদিকে বাইডেনকে নিয়ে তারা স্বস্তিতে নেই, আবার তাকে ছাড়াও অন্য কারোর উপর ভরসাও তারা ঠিক করতে পারছে না। প্রেসিডেন্ট বাইডেনের জায়গা নিতে সম্ভাব্য ব্যক্তি হিসেবে আলোচনায় আসছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম। এছাড়াও আরও কয়েকজনের নাম আসছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সহ মিশেল ওবামার নামও চলে আসছে এই আলোচনায়। এছাড়া গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবের কি অবস্থা, এবং নতুন একটি ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি, যেটি গতকাল রাতে এসেছে, যে নতুন করে নাকি ব্রেক থ্রু হয়েছে আলোচনায় একটি সিজ ফায়ারের ব্যাপারে হামাসের সাথে। এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব আমরা বিস্তারিত। এই আলোচনায় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর গোলাম এম মাদবর, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন সাংবাদিক, লেখক এবং গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ।
আমি প্রথম প্রশ্নটা করব। প্রথমত হাসান ফেরদৌস, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি কি মনে করেন বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো উচিত? যদি তাই হবে, বাইডেনের পরিবর্তে কে হতে পারেন ডেমোক্রেটিক প্রার্থী? আমি আপনার কলামটি ইতিমধ্যে পড়েছি, যেটি ঢাকা ট্রিবিউনে আপনি ছেপেছেন। যথেষ্ট পরিষ্কার, যে কোনো একজন যে কেউ পড়লে খুব ভালো একটি ধারণা হবে তাদের মধ্যে। একটি প্রসঙ্গ আমার চোখ এড়ায়নি, সেটি হচ্ছে আপনি 1968 সালের অথবা 68 সালের কথাই বলেছেন, হ্যাঁ, যেখানে নিক্সন জয়ী হয়েছিলেন এবং ডেমোক্রেটিক পার্টির পদ থেকে লিন্ডন জনসন সরে দাঁড়িয়েছিলেন এবং তার ভয়াবহতা ডেমোক্রেটিক পার্টি পরবর্তীতে দেখেছেন। আমি শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই, ভাই শুভেচ্ছা। এক কথায় উত্তর দেই, আমার ধারণা, আমি মনে করি বাইডেনের সরে যাওয়া উচিত, এবং আমিও মনে করি বাইডেন সরে গেলে তার জায়গায় বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একজন উপযুক্ত রিপ্লেসমেন্ট হবে। এখন ব্যাখ্যায় বলি কেন। বাইডেনের ব্যাপারে আমাদের সন্দেহ, আমাদের উদ্বেগ আগে থেকে ছিল। আপনারা জানেন আমেরিকায় 70% মানুষ, রিপাবলিকান ডেমোক্রেট উভয় পক্ষ বলেছে তার হওয়া উচিত নয়, তার বয়সের কারণেই তার হওয়া উচিত। বয়সের ব্যাপারে বাইডেন, ট্রাম্পকে নিয়ে উদ্বেগ আছে, ট্রাম্পকে নিয়ে অন্য উদ্বেগ বেশি অনেক, কিন্তু উভয় পক্ষ থেকে উভয়ের ব্যাপারেই মার্কিন নাগরিকদের অনেক বেড়েছে। বিতর্কে আমরা স্পষ্টভাবে দেখেছি কি, যে বাইডেন কথা গুছিয়ে বলতে পারছেন না। তার বিরুদ্ধে, তার সম্বন্ধে যে অভিযোগটা ছিল যে তিনি তার কগনিটিভ এবিলিটিস কমে আসছে, তার ভাবনা চিন্তা করার, মত প্রকাশের, আর্টিকুলেট করবার ক্ষমতা কমে আসছে। এখন তার বয়স 81, 4 বছর পরে তার বয়স দাঁড়াবে 85 বা 86 বছর। এই সময় তিনি আদৌ পারবেন? যদি এখনই তিনি না পারেন স্পষ্ট করে তার কথাগুলি বুঝিয়ে বলতে, যুক্তিসম্মত উপস্থাপন করতে, তিনি কি করে দেশ, আমেরিকা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, তার হাতে নিউক্লিয়ার বাটন, এই লোকের হাতে কি করে আমরা নিউক্লিয়ার বাটন দেব? এই প্রশ্ন ভোটাররা করবে, এবং ইনফ্যাক্ট ডেমোক্রেটিক ভোটাররাই করছে, রিপাবলিকান তো বটেই, ডেমোক্রেটরাও করছে। এবং আপনি দেখেছেন গতকাল ইনফ্যাক্ট সিএনএন এর যে সর্বশেষ জনমত জরিপ, তা দেখতে পাচ্ছি আমরা যে বিতর্কের আগে বাইডেন এবং ট্রাম্প লিটারালি সমান সমান ছিলেন। বাইডেন 1 পয়েন্টে বা 2 পয়েন্টে পিছিয়ে ছিলেন। সেখানে গতকালের সিএনএন যে পোস্ট ডিবেট জনমত জরিপ ছাপা হয়েছে, প্রকাশিত হয়েছে, তাতে বাইডেনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান, ট্রাম্প 6 পয়েন্টে এগিয়ে আছেন, 6 পয়েন্ট, 2 পয়েন্টস থেকে 6 পয়েন্টস। অন্যদিকে একই পোল দেখতে পাচ্ছি আমরা যে কমলা হ্যারিসের সঙ্গে তার ব্যবধান 2 পয়েন্ট, এবং এটা উইদিন মার্জিন অফ এরারের মধ্যে। তার মানে লিটারালি তার সমান সমান অবস্থানে আছেন। কমলা হ্যারিস প্রার্থী নন, হাইপোথেটিক্যালি যদি ধরা হয়, যদি তিনি দাঁড়ান, তাহলে কি অবস্থা দাঁড়াবে? এই প্রশ্নের ভিত্তিতে সিএনএন এই জনমত জরিপ নিয়েছে। চ্যালেঞ্জটা কোথায়? নির্বাচনের বাকি আছে 4.5 মাস, 5 মাস বাকি আছে। এই সময় যে কারো পক্ষে নতুন করে ক্যাম্পেইন শুরু করা অলমোস্ট ইম্পসিবল, এটা একটা ব্যাপার। 2 নম্বর, ডেমোক্রেটদের জন্য বিশেষ চ্যালেঞ্জ হচ্ছে তাদের নির্বাচনী প্রক্রিয়া। আপনারা জানেন যে বাইডেনকে প্রাইমারি ভেতর দিয়ে উঠে আসতে হয়েছে, এবং অলরেডি সে তার 3,500-এর মতো ডেলিগেট সে সংগ্রহ করেছে। হি হ্যাজ এনাফ ডেলিগেটস টু বিকাম দ্য নেক্সট ক্যান্ডিডেট দলের। আগস্ট মাসে আপনারা জানেন, মাঝামাঝি আগস্ট মাসে শিকাগোতে কনভেনশনে তাকে ফর্মালি করোনেট, তাকে ঘোষণা করা হবে প্রার্থী হিসেবে। তো তিনি চাইলেও, তিনি যদি বলেন যে আমি স্টেপিং ডাউন, যদি বলেন, অটোমেটিক্যালি কিন্তু কমলা হ্যারিস পরবর্তী প্রার্থী বা অন্য কেউ প্রার্থী হতে পারবেন না। তাকে সেই প্রক্রিয়া ভিতরে যেতে হবে। এবং যদি ওপেন কনভেনশন হয়, যেটা উল্লেখ আপনি করছিলেন 1960 ব্যাপারে, ওপেন কনভেনশন হলে যে কেউ দাঁড়াতে পারে, বলতে পারে, গেভিন নিউসম বলতে পারে আমি পরবর্তী ক্যান্ডিডেট, বা মনে করা যায় গ্রেজন হুইটমার, মিশিগানের গভর্নর, বলতে পারেন আম দ্য নেক্সট ক্যান্ডিডেট, এবং এর মধ্যে তারা হয়তো ক্যাম্পেইন করে রাখবে। ফলে ফ্লোরে কম্পিটিশন হবে, যেটা খুব খুব অসুন্দর দেখাবে। ডেমোক্রেটরা নিজেদের মধ্যে মারামারি করবে, ঝগড়া করবে, ঠিক যে ঘটনা ঘটেছিল 1968-এ। 1968-এ লিন্ডন জনসন ভিয়েতনাম বিরোধী যুদ্ধবিরোধী অভিযানের মুখে ঠিক করলেন তিনি দাঁড়াবেন না।
বাট দ্যাট ওয়াজ ইন মার্চ। আমরা এখন বলছি জুন মাসে বলছি, এটা জুলাই মাসে বলছি আমরা। তিনি মার্চ মাসে ঠিক করলেন যে আমি দাঁড়াবো না, তার জায়গায় আমি ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট হামফ্রেকে আমি নমিনেট করছি। আমি বলে এনাফ টাইম তার হাতে ছিল। এখন আমরা অলরেডি জুলাই মাসে, এই সময় কে হবেন, কে দাঁড়াতে পারেন? যদি বাইডেন সরে দাঁড়ান, বাই দ্য ওয়ে এই মাত্র এখন বাইডেন কথা বলছেন টেলিভিশনে, চ্যানেল 7-এর সাথে কথা বলছেন, এবং তিনি স্পষ্ট করে বলেছেন আমি সরে দাঁড়াচ্ছি না, ইন ইট টিল দ্য ভেরি এন্ড, আমি দেখবো এবং আমি জিতবো, তিনি বলছেন। ঠিক আছে, সে কথা পরে আসছি আমরা। কিন্তু কেন আমি বলছি তিনি সরে দাঁড়াবেন, তার কারণ প্রথমত জনমত জরিপ। জনমত জরিপ যদি এমন দাঁড়ায় যে আসলে তিনি ব্যবধানটা বাড়ছে, তার পক্ষে টিকে থাকা ইম্পসিবল হবে, 1 নম্বর। 2 নম্বর, যদি ব্যবধান বাড়ে তাহলে ডাউন ব্যালটে যারা আছেন, কংগ্রেসম্যান, সেনেটর, গভর্নররা, তারা ক্ষিপ্ত হয়ে যাবেন যে তোমার জন্য আমরা হারবো, তুমি তো হারছোই, তো সঙ্গে সঙ্গে আমরা হারবো। আপনারা জানেন যে আমরা ধরে নিচ্ছি এবার হাউসে ডেমোক্রেটরা গেইন ব্যাক, ফিরে পাবে ক্ষমতায়। কিন্তু ডাউন ব্যালটে যদি বাইডেন থাকে 1 নম্বরে ব্যালটে, না তাহলে ডাউন ব্যালটে ডেমোক্রেটরা ক্ষতিগ্রস্ত হবে। এটা 2 নম্বর। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে অর্থ। আপনি আগে একটু উল্লেখ করছিলেন যে কোনো চাঁদা দাতারা, ডোনাররা অলরেডি অসম্মতি প্রকাশ করছে, যেমন নেটফ্লিক্সের। আজকে ডিজনি বলেছে, ডিজনি ওনাররা বলেছে আমরা তোমাকে পয়সা দেবো না, ইউ স্টেপ ডাউন। 3 জন কংগ্রেসম্যান অলরেডি বলেছে। এবং অ্যাটলিস্ট আজকে যেমন আমাদের বাইডেন সাহেব গেছেন উইসকনসিনে, কিন্তু উইসকনসিনের সেনেটর ট্যামি ব্যালডুইন তিনি মিট করেননি বাইডেনের সাথে। কেন? কারণ তিনি ত্রাণ করছেন এবং তিনি চান না নিজেকে দেখাতে যে আমি তোমার সাথে নিজেকে সম্পর্ক করতে চাই না। তার মানে অলরেডি দেখতে পাচ্ছি আমার ডিসটেন্স তৈরি হচ্ছে এবং এটা গ্রো করবে। আমি আমার লেখার মধ্যে বলেছি যে বাইডেন স্টাবার্ন হতে পারে, একগুঁয়ে হতে পারে, কিন্তু তিনি নির্বোধ নন। দেয়ালে লেখন তিনি পড়তে পারেন, এবং তাই যদি হয় সবচেয়ে ভালো হবে দেশের জন্যে, দলের জন্যে, তার নিজের জন্যে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা খুব ভালো লিখেছে, নিউ ইয়র্ক টাইমস পত্রিকা লিখেছে, না ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখে, না নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে তুমি খুব ক্রেডিবলি 50 বছর রাজনীতি করেছো, তোমার কাছে আমরা কৃতজ্ঞ, তবে সবচেয়ে বড় যে সার্ভিস তুমি করতে পারো, দ্য গ্রেটেস্ট সার্ভিস দ্যাট ইউ ক্যান রেন্ডার ইজ বাই স্টেপিং ডাউন। এখন সবচেয়ে জরুরি হচ্ছে ট্রাম্পকে ঠেকানো। তুমি ট্রাম্পকে ঠেকাতে পারবে না, সে অবস্থায় আমাদের একজন বিকল্প ক্যান্ডিডেট চাই। ফলে তোমার বেস্ট সার্ভিস হবে যদি তুমি করে দাঁড়াও। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বলার জন্য। আরও কিছু প্রাসঙ্গিক প্রশ্ন এই ব্যাপারেই রয়ে গেছে, আমি আসবো আপনার কাছে সুপ্রিম কোর্টের ব্যাপারটি নিয়ে, এবং কতখানি ভয়ঙ্কর ব্যাপারটি সেটিও আমি জানতে চাবো আপনার কাছে। আমি যাব গোলাম মাদবর আপনার কাছে। ব্রিটেনের এই যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনে লেবার পার্টির ক্ষমতা আসা আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এটি একটি ব্যাপার। এছাড়াও তাদের সম্পর্ক ভারত এবং ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন আসতে পারে কিনা, স্পেশালি অভিবাসন নিয়ে। কারণ আমি দেখছিলাম বিভিন্ন বিষয়ে তারা অভিবাসনের বিষয়টিতে খুবই কঠোর হতে যাচ্ছেন। আমি শুনবো আপনার কাছে। ধন্যবাদ। আসলে দেখুন, এই যে ইউনাইটেড কিংডমের যে নির্বাচনটা, আমি মনে করি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, বেশ করে যে ফলাফলটা সারা বিশ্বের জন্য। আসলে শ্রদ্ধা হাসান ফেরদৌস খুব চমৎকার ভাবে বিশেষ করে ইউনাইটেড স্টেটস এর প্রশ্নের ব্যাপারে আপনার উত্তর দিয়েছেন, কিন্তু আমি ওখানে আর যাচ্ছি না, কারণ ইটু ম্যাটার। ইউনাইটেড স্টেটস এর ভূমিকাটা ওইখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে এখন যেটা চলছে, ইট ইজ অ্যাবাউট সেভিং দ্য পিস অ্যান্ড স্টেবিলিটি। এবং আমরা জানি পৃথিবীতে যদি আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, ডেমোক্রেসি ম্যাটার্স। তো জো বাইডেন যে কথাটা বলেছেন, it's about saving the democracy. Saving the democracy is not just only for the America or United Kingdom, it's for the whole world. As I mentioned, that it contributes to সারা বিশ্বের peace এবং stability টাকে ensure করে. So that is very important. এখন আপনার প্রশ্ন specifically about India, দেখুন ঋষি সুনাক কিন্তু he really made a history. এটা একটা বিরাট ইতিহাস, এবং এটা congratulations to him, thanks to the diaspora communities of India or other countries as well jara successful hocche. It's very hard work, it easy na kintu ei porjonto. At the same time তার যে
এই রিভলিউশনের একটা অ্যাচিভমেন্ট, একটা রিভলিউশনের একটা ডিফিটও পরিণত হয়েছে এটা আসলে। দেখুন 410টা বোধহয় সিট 650টার ভিতরে, এটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেটা বলা হয় যে ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির, এবং লিবডেম ওদের পেয়েছে বোধহয়, সিপি পেয়েছে 113, লিবডেম 61, and সো ফোর্থ। তো ইন্ডিয়ার সাথে বিশেষ করে সে যে তার যে পলিসিগুলো, এখন দেখুন ইমিগ্রেশনের ব্যাপারে আমি ঋষি সোনাকের কথা বলছি, গাজার ব্যাপারে, ইকোনমির ব্যাপারে ইউনাইটেড কিংডমের, এগুলো কিন্তু দেখতে হবে এই ইস্যুগুলোর মাধ্যমে। নাম্বার 1, ইমিগ্রেশনে সে হার্টলাইনারদের সাথে বললো যে ব্যাক করবে আনডকুমেন্টেড বা ইলিগাল যারা আছেন তার পার্টি, কনজারভেটিভ পার্টি 14 বছরে কিন্তু তারা তো ইমিগ্রেশন বিরুদ্ধে আমরা স্বাভাবিকভাবে জানি। সো দিস পিপল দে আর অলসো লাইনিং উইথ Maureen Le Pen, ফ্রান্সের দেখুন ইমিগ্রেশন এখন সারা ইউরোপে বলেন বা ইউনাইটেড স্টেটসে বলেন, পার্টিকুলারলি ইউরোপ, there is a concern that certain group of immigrants, কিছু ধরনের ইমিগ্রেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. That is the আপনার দেখুন they are always trying to put everything under the rug, কিন্তু রাগের থেকে তো সারফেস আউট হয়ে আসতেছে ইস্যুগুলো আর কি। তার সবচেয়ে বড় আমার কাছে যেটা লেগেছে, being an immigrant, being a person of diverse candidate, ফার্স্ট হিস্ট্রি মেক করার পরে গাজার ব্যাপারে যে রুলটা সে প্লে করেছে অনেক ইউনাইটেড কিংডমের, কিন্তু আমরা জানি ব্রিটেন যে সিভিলাইজড কান্ট্রি হিসেবে many of them they did not like it. Well, economy is also matter. So এইটা কিন্তু এখন relationship with India, he happens to be an Indian but he's a Brit, right? He's the citizen of the United Kingdom, he's a British. আমরা সেজন্য বলছি যে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা, ইন্ডিয়ার একটা জিনিস আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, India need to be clear before I say UK relationship because it matters. India need to be very clear on her standing, India's standing. India কিন্তু এখন দেখুন United States-ও কিন্তু এখন যেটা concern already, America বলছে that they are going to be tougher in terms of Indian relationship with Russia. Same thing United Kingdom, so I think আপনার সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় যে ডুয়াল রোল প্লে করে অ্যাডভান্টেজ নিয়ে যে বলা যে আমি বিগ কান্ট্রি, I want to contribute to peace and stability of the world, আমার মনে হয় it doesn't work that way. You cannot actually milk the cow from both sides. So আমরা জানি যে ব্রিটেনে প্রচুর ইন্ডিয়ান বংশোদ্ভূত আছেন, যেটা আমরা জানি। ইভেন যে নতুন যে আপনার লেবার পার্টির যে প্রধান স্টামার, সেও একটা কিছুদিন আগে বাংলাদেশ সম্পর্কে একটা ডিসরেসপেক্টফুল একটা কমেন্ট করেছেন। আমরা জানি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রচুর লোক, উনি তার বক্তৃতার ইন্টারভিউর 3বার তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশিদেরকে সেখান থেকে ধরে ধরে পাঠানো হবে। এটা আমি হিউম্যান রাইটস পয়েন্ট হিসেবে তার কাছে এটা আশা করি না, স্পেসিফিক্যালি টার্গেটিং এ স্পেসিফিক এথনিক গ্রুপ। সো দোজ আর কাইন্ড অফ থিংস বাট দ্য ইলেকশন যে এখন যে রেজাল্ট আসলে দেখুন, এটার ওয়েব কিন্তু সবখানে। আমরা জানি যে জার্মানির কথা বলছি, আমরা ফ্রান্সের কথা বলছি, বা ইরানের কথা বলছি, অল দিস ফ্যাক্টরস। কিন্তু আমার মনে হয় এই ইলেকশনটা কিন্তু একটা বোধহয় মানুষের মনে, ব্রিটেনের যে ইলেকশনটা কিছুটা আশার বাণী বোধহয় নিয়ে আসছে। আমার মনে হয় এই ওয়েবটা বোধহয় আমার মনে হচ্ছে আরো বেশি হয়েছে, এটা বোধহয় কারণ ইউনাইটেড স্টেটস এর আমার কিন্তু কমেন্ট আছে যে আমি আপনাদের সাথে সবচেয়ে এগ্রি করি, বাট আই হ্যাভ সাম আদার কমেন্টস, মেবি লেটার অন আই উইল বি এবল টু শেয়ার ইট। শুনবো আমি আপনার কাছে। আমি শুধু জানি রাখতে এই ব্রিটেনের ইলেকশনে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন আছেন যারা জয়ী হয়েছেন, রুকসানা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিকী এবং আফসানা বেগম। এবং আফসানা বেগম কিন্তু তার সাবেক স্বামীকে পরাজিত করেছেন ইলেকশনে। আই ওয়াজ ইন্টারেস্টিং। এনিওয়ে, তাদের জন্য রইল আমার অভিবাদন এবং শুভকামনা। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাব। যুক্তরাজ্যে যে ইলেকশনটি হয়ে গেল, এটির কোনো প্রভাব আমেরিকার যে আগামী নির্বাচন আছে সেখানে কোনো পড়বে কিনা, পড়তে পারে কিনা সেটি জানতে চাবো যেরকমভাবে আপনার কাছে। সেই সাথে এর সাথে দ্বিতীয় আরেকটি প্রশ্ন আমি জুড়ে দেবো, সেটি হলো আমরা সবাই জানি রবিবার ফ্রান্সে 2য় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবং প্রথম দফার ভোটে অনেক বেশি এগিয়ে আছেন উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টি। এই দলটি অভিবাসন বিরোধী, ডানপন্থীদের উত্থান ইউরোপের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? প্রথম কথা বলি, ভাই যেটা বলার চেষ্টা করছিলেন আমি একটু অ্যাড করি। ঋষি সুনাক স্টারমারের নির্বাচনটা কোনো ড্রামাটিক পরিবর্তন আনবে না, কারণ এই নির্বাচনটা পলিসি ভিত্তিক নির্বাচন নয়, এটাকে বলা হচ্ছে মুড ভিত্তিক। 14 বছর কনজারভেটিভ ক্ষমতার থাকার ফলে এবং তাদের বেসামাল অবস্থার কারণে ইংল্যান্ডবাসীরা খুব ক্রুদ্ধ, অসন্তুষ্ট। এই অসন্তোষের প্রকাশ, তারা ভোট দেয়নি লেবারের পক্ষে, তারা ভোট দিয়েছে কনজারভেটিভের বিপক্ষে। এইটা ফলে ইটস এন ইলেকশন অফ মুড রাদার দ্যান অফ পলিসি। এটা 1 নম্বর। 2 নম্বর, অন ইমিগ্রেশন খুব স্পেসিফিক কথা তিনি বলেছেন। কি বলেছেন তিনি? যে ইংল্যান্ড প্রতি বছরে 500,000 লোক বিদেশ থেকে আনে। 500,000, মাত্র 77 মিলিয়ন মানুষের দেশ ইংল্যান্ড, সেখানে প্রতি বছরে 500,000 আনাটা তাদের জন্য গ্রহণযোগ্য নয়। প্লাস আরো 50,000 ইলিগালি নদী পার হয়ে, ইংলিশ চ্যানেল পার হয়ে ফ্রান্স থেকে বা অন্য কোনো জায়গা থেকে তারা ডোবার হয়ে তারা ঢোকে। এটাকে বন্ধ তিনি করতে হবে। তবে প্রথম কাজ তিনি যেটা করবেন, আপনারা জানেন যে ঋষি সুনাক যেটা করেছিলেন লেবার কনজারভেটিভ, তা হচ্ছে যে ইংল্যান্ডে বহিরাগত যারা অবৈধভাবে এসছে তাদেরকে ধরে ধরে রোয়ান্ডা পাঠানোর কথা বলা হচ্ছিল। তো সব ব্যবস্থা হয়ে গেছিল, রোয়ান্ডাকে পয়সাও দেওয়া হয়েছিল, কিন্তু কোর্টের নিষেধাজ্ঞার কারণে পাঠানো হয়নি। স্ট্যামার বলেছেন তিনি এই পলিসি ইমপ্লিমেন্ট করবেন না। এটা একটি ভালো লক্ষণ, কিন্তু অবস্থানটা খুব ড্রামাটিক্যালি অপোজিট নয় দ্যান দ্য কনজারভেটিভ পার্টি। এর মানেটা কি? মানে হচ্ছে যে যেই নতুন যে দলটা ক্ষমতায় আসলো তার সাথে কনজারভেটিভদের নীতিগতভাবে খুব ব্যাপক পরিবর্তন থাকবে না। এই দলটাকে বলা হচ্ছে, আমরা ভাবতাম লেবার মানে অনেক বেশি বাম ঘেঁষা, এই লেবার সেই লেবার নয়। কিন্তু তাটা প্রমাণ দিয়ে আপনাকে আমি গাজার কথা উল্লেখ করেছেন। গাজার ব্যাপারে যে কারণে এবারে লেবার পার্টির ভোট সংখ্যা কিন্তু মাত্র 5% বেড়েছে, অনলি 5%। অনেক সিট তারা পেয়েছে বটে, টোটাল ভোট সংখ্যা তাদের অ্যাবাউট 35-36% টোটাল ভোটের, যাকে গতবারের থেকে মাত্র 4 থেকে 5% বেশি। এর মূল কারণ হচ্ছে যে মুসলমানরা 19% মুসলমানরা তার বিরুদ্ধে ভোট দিয়েছে বা অন্য ইন্ডিপেন্ডেন্টদের ভোট দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট যেমন ধরে স্ট্যামার নিজে, তিনি 19,000 ভোট কম পেয়েছেন লাস্ট টাইমে থেকেছে। তার যে ভোট, তিনি 19,000 কম ভোট পেয়েছেন। পরবর্তী প্রাইম মিনিস্টার মূলত গাজার কারণে। ক্লিয়ারলি যে পলিসি তিনি অ্যাডপ্ট করবেন তা উইল বি কনসিস্টেন্ট উইথ দ্য পলিসি অ্যাডপ্টেড বাই দ্য ইউএসএ। আমেরিকার সঙ্গে তার বর্তমান যে সম্পর্ক আছে কোনোই পরিবর্তন ঘটবে না। এটা হিস্টোরিক একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক, কোনো পরিবর্তন ঘটবে না। তবে যেটা মূল ব্যাপার আমাদের হবে, পুরো পশ্চিম ইউরোপ জুড়ে দেখছি আমরা কি দক্ষিণপন্থীদের উত্থান। এর মানেটা কি? দক্ষিণপন্থী উত্থানের মূল কারণ হচ্ছে ইমিগ্রেশন। এর মূল কারণই হচ্ছে ইমিগ্রেশন বিরোধী যে টেন্ডেন্সি আমরা আমেরিকায় দেখতে পাচ্ছি, সে একই টেন্ডেন্সি, একই হাওয়া দেখি আমরা ফ্রান্সে, একই হাওয়া দেখি আমরা প্র্যাকটিক্যালি পশ্চিম ইউরোপের সবগুলি দেশে। এবং এইটাকে ব্যবহার করে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণপন্থীদের পলিসিগত প্রশ্নে উত্থান। দেখবেন যারা দক্ষিণপন্থী শুধুমাত্র ইমিগ্রেশনের বিরোধী না, তারা গর্ভপাতের বিরোধী, তারা নারী অধিকারের বিরোধী, তারা মোর প্রগ্রেসিভ ন্যাশনাল পলিসি বিরোধী, তারা রাষ্ট্রের ভূমিকা কি, সরকারের ভূমিকা কি হবে সেই প্রশ্নে অনেক বেশি রক্ষণশীল, অন ক্লাইমেট চেঞ্জ অনেক রক্ষণশীল। ফলে এই সমস্ত প্রশ্ন দেখবেন আপনি পুরো পশ্চিম ইউরোপ জুড়ে আগামী 5 বছর যদি এই ট্রেন্ডটা অব্যাহত থাকে ক্ষতিগ্রস্ত হবে। তবে ঋষি সুনাকের প্রস্থান এবং স্ট্যামারের উত্থানের ফলে কোনো ড্রামাটিক পরিবর্তন ঘটবে না। শেষ কথা বলছি আমি, কিন্তু ফ্রান্সে যদি ন্যাশনাল র্যালি ক্ষমতায় আসে, যদি অতি দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসে, তার প্রভাব আমাদের মধ্যে পড়তে বাধ্য। কারণটা কি? এটাকে এমবোল্ডেন করবে, এটাকে অনেক বেশি বলশালী করবে দক্ষিণপন্থীদের, ট্রাম্পপন্থীদের। দেখো যে সমস্ত কারণে আমরা অবস্থান নিয়েছি, পলিসি অবস্থান নিয়েছি আমরা, সে একই কারণে ফ্রান্সেও দেখছি মানুষরা প্রতিবাদ করছে।
ফলে আসলে আমাদের মধ্যে সংহতি হোক। এই সংহতির বোধটা কিন্তু আমেরিকাকে প্রভাবিত করবেই। আমার শুধু আশাই যে ট্রাম্প সাহেব নির্বাচিত হবেন না। যদি নির্বাচিত হন, বিশ্বজুড়ে দক্ষিণপন্থীদের উত্থান কিন্তু একটা গ্লোবাল সংহতি তৈরি করবে, যা আমাদের জন্য খুব ক্ষতিকর। ওকে, আমি শুধু একটি ক্লারিফিকেশন চাবো। আপনি কি মনে করেন যে, যেটি জানতে চেয়েছিলাম, ব্রিটেনে যেই ইলেকশনটি হয়ে গেল তার প্রভাব আমেরিকান ইলেকশনে পড়বে কিনা? আমার উত্তর হচ্ছে, সংক্ষিপ্ত উত্তর হচ্ছে পড়বে। এই অর্থে পড়বে যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডটা কি। ট্রেন্ডটা কি? যদি নাইজেল ফারাজের মতো লোক ক্ষমতায় আসতো, যদি ঋষি সুনাক আবার ক্ষমতায় ফিরে আসতেন, কার হাত শক্ত হতো? ট্রাম্পের হাত শক্ত হতো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উল্টো। 410 ড্রামাটিক একটা নাম্বার নিয়ে ক্ষমতায় আসছে লেবাররা 14 বছর পরে। অবভিয়াসলি মডারেট ফোর্সকে স্ট্রেংথেন করবে। ওকে, that answer. And আরেকটি ব্যাপার হলো যে মুসলিম ভোট ডিড ম্যাটার ইন দিস ইলেকশন। এইটা গুরুত্বপূর্ণ। আমি যেটা বললাম, এটা বাইডেন সাহেবকে মাথা রাখতে হবে যে মুসলিম ভোট যেভাবে প্রভাবিত করেছে নির্বাচন রেজাল্টকে বিলেতে, আমাদেরও কিন্তু করবে। ইয়াস, এবং পরিসংখ্যান তাই বলছে। এবং বাইডেনের উচিত হবে, প্রেসিডেন্ট বাইডেনের উচিত হবে এই ব্যাপারে সত্যি দৃষ্টিপাত করা। আপনি একটু আগে, কিছুক্ষণ আগে প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলেন যে উই নো হি ইজ স্টাবার্ন, উনি ঘাড়তারা, কিন্তু উনি জানেন হি ইজ নট স্টুপিড অর ফুলিশ রাদার। এবং দেয়ালে লেখন তিনি পড়তে পারেন। হ্যাঁ, মানে দেয়াল লেখন তিনি পড়তে পারেন। সো আমরা দেখবো সামনে কি হয়। আমি চলে যাব গোলাম মাদবর আপনার কাছে। ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট হয়েছে, ভোট গ্রহণ হয়ে গেছে। যেই প্রেসিডেন্ট হোক না কেন, এতে তাদের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন আসার সুযোগ আছে কি নেই বলে আপনি মনে করেন? সংক্ষিপ্তভাবে আপনার কথা বলুন। দুঃখিত। ইউনাইটেড কিংডমের কথা আপনি বললেন, এদের পলিসি, ইউনাইটেড স্টেট। দেখুন, এইসব দেশগুলোই পলিসিগুলো এমন না যে একজন আসলে ওভারনাইট পলিসি চেঞ্জ করতে পারে। দ্যাটস নট পসিবল। আদার দেন আমরা জানি যে যে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প, যে প্রথম থেকেই বলছেন এই করবেন সেই করবেন, ডিকটেটর হবেন প্রথম দিন। এটাও যে কতটুকু কি করতে পারবে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ভিতরে, যদিও বা সুপ্রিম কোর্ট ইজ গোয়িং টু অ্যাকচুয়ালি ড্যামেজ এভরিথিং ইফ দ্য সুপ্রিম কোর্ট ইজ গোয়িং টু স্টে লাইক দিস। আমরা জানি 6 জন ভার্সেস 3 জন ক্লিয়ারলি কিন্তু তারা দিয়েছেন। সো এই দেশে এই কান্ট্রিগুলোর পলিসি কিন্তু এত সহজ না। ইউনাইটেড কিংডম, ইউএসএ, ফ্রান্স, যে একেবারে ওভারনাইট করে ফেলবে, যে একটা রিজার্ভেশন। আপনি এটা করা যায় না এইসব জায়গাগুলো। ইনস্টিটিউশন স্টিল ম্যাটার, নো ম্যাটার আপনি সুপ্রিম কোর্ট আমি বলছি, তারপরেও কিন্তু এখানে ফ্রেমওয়ার্কটা আছে, রাতারাতি করতে পারে না। কারণ আপনার ইরানের যে পলিসিটা, ইরানের পলিসি ইজ নট গোয়িং টু অলসো চেঞ্জ ড্রামাটিক্যালি, নো ম্যাটার। আমরা জানি 2 জন বোধহয় দেখা যাচ্ছে সফট ভার্সনের লোক, হার্ড লাইনার না, টু লিবারাল কম্পারেটিভলি। Iran policy will not change anyway. They are not going to change because Iran, they have their philosophy, they have their manifesto, which is built in their values. তাদের মূল্যবোধের মধ্যেই কিন্তু এটা built in. আপনি দেখুন, আজকে আমরা হয়তো ইউনাইটেড গালফ স্টেট গুলো, যে স্টেট গুলো বলছে, আপনি দেখেন কত হিপোক্রেটিক স্টেটমেন্ট। একদিকে ইসরায়েলকে কমপ্লিসিটি সব ধরনের সাহায্য দিয়ে যাচ্ছে, আরেকদিকে চুপ করে বসে আছে, এখন 2-1টা কথা বলতেছে। এটা হিপোক্রেটিক রিলেশনশিপ ইসরায়েলের সাথে, বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিগুলো যেগুলো করছে, আমরা জানি ইউএই এবং সার্বিয়ার মাধ্যমে পর্যন্ত। কিন্তু ইরানের কিন্তু ওই ধরনের পলিসি না। ইরান, তাদের সিভিলিটি আছে, ইরান হ্যাজ দেয়ার ওন ভ্যালিউস, ইরান হ্যাজ দেয়ার ওন ডিটারমিনেশন, তাদের প্রত্যয় আছে। সো এইগুলো দিয়ে যদি আপনি কান্ট্রি গভর্ন হয়, আমরা ডেমোক্রেটিক কান্ট্রিগুলো কেন বলি পিস অ্যান্ড স্টেবিলিটির ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রথমেই আজকে আমার শুরু করলাম যে দেখুন, এটা আমি মনে করি অনেকদিন পরে মনে হচ্ছে ব্রিটেনের নির্বাচনটা মানুষ বোধহয় ঘুমিয়েছিল, এখন জাস্ট কিছুটা ওয়েক আপ হয়েছে আমার মনে হচ্ছে। বিকজ ইট হ্যাজ টু ডু, ব্রিটেনের নির্বাচন, ইউনাইটেড স্টেটসের নির্বাচন, বিশেষ করে আমি বলছি বড় বড় কান্ট্রিগুলো, ইজ ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ডিক্টেটর বসে থাকে এই কান্ট্রিগুলি একটু যদি 1 ইঞ্চি যদি ডেভিয়েট করে, দেখো ওখানে হচ্ছে। আমি মোর কনসার্ন অ্যাবাউট দোজ। আমি ওয়ার্ল্ডের যদি আপনি শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে চান, যে রেসপেক্ট মানুষের প্রতি, সিভিলিটি, যেটা আমরা টোটালি হারিয়ে ফেলছি আজকে, যে পলিটিক্যাল
রেটরিক যে আমরা এখন শুনি, যেগুলো শুনলে এখন কিন্তু অনেকটা মানে ঘুমের মধ্যে আমরা চমকে উঠি। হোয়াট ইজ দিস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড? সো যার ফলে আমি মনে করি না ইরানের পলিসি ইজ গোইং টু চেঞ্জ ইন দ্যাট dramatically, এবং they are actually internationally, I must say also that despite all kinds of restrictions, sanctions by United States one after another, unjust way or whatever, like their political views, they survive, and they're surviving quite strongly. I mean, if you look at their overall policy, international policy, and that they're friends also. So Iran's policy is not going to take 180-degree turnaround, no matter whoever is going to. আমরা জানি এই শাহানশাহ থেকে কিন্তু আমরা জানি, কারণ it is governed by the supreme command, যেটা আমরা জানি যে তাদের যে আয়াতুল্লাহ খামেনি, eventually everything comes from there. These are the presidents. The election is happening. ইরানের ব্যাপারটি শুধুমাত্র ইসরায়েল আর ইরান নয়, ইরানের সাথে তার পার্শ্ববর্তী দেশ যেমন আছে পাকিস্তান, তাজিকিস্তান, ইরাক, হ্যাঁ, এবং ইন্ডিয়ার সাথে তাদের যে সম্পর্ক, তাদের যে কূটনীতি, এই সমস্ত ব্যাপারই জড়িত। বিকজ ইরান কিন্তু রিজিওনাল পাওয়ার। মানুষ যখন ইরানের কথা শুনে আমেরিকার প্রপাগান্ডার কারণে সবসময় ইরান ইসরায়েল এই দুইটি শব্দ একসাথে অনেক সময় উচ্চারিত হয়ে যায়, যার ফলে মানুষ বিভ্রান্ত হয়। আমি আসছি সেই প্রসঙ্গে, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। দর্শক, এরপরে আমরা ইসরায়েল হামাস প্রসঙ্গে যাব। নতুন চুক্তির ব্যাপারে আমরা শুনতে পেরেছি, সেটি কি, কোথায় আছে, কি হবে, জানবো। সব থাকবেন আমাদের সাথে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানের বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে ইসরায়েল হামাসের জিম্মি বিনিময় এবং সিজ ফায়ার নিয়ে নতুন একটি কথাবার্তা এগিয়েছে বলে আমরা শুনছি। আমি এই প্রসঙ্গে যাব হাসান ফেরদৌস আপনার কাছে। বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, নাম জানতে পারিনি আমরা তিনি কে, হামাসের ইসরায়েলের মধ্যে জিম্মি চুক্তির ব্যাপারে ভালো অগ্রগতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটি কিন্তু আমরা অনেক শুনছি, কি অগ্রগতি হয়েছে, কবে নাগাদ এটা হতে পারে, টুডে, টুমরো, আগামী সপ্তাহ, 3 মাস পর, এটির কিছুই আমরা জানি না। এটির ব্যাপারে এটি আসলে কি, এটি আবার কোন নতুন প্রস্তাব যেটি কাতারের মাধ্যমে হামাসকেও পাঠানো হয়েছে বলে আমরা শুনছি। তাহলে বাইডেনের যে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবটি ছিল সেটি কোথায়? এটি সফল হওয়ার সম্ভাবনা তো আমরা কোনো দেখছি না কিছু। আমি শুনবো আপনার কাছে। আমি ভাই যে প্রগ্রেসের কথা শুনতে পাচ্ছি আমরা, তার ভিত্তি কিন্তু ওই 3 দফা প্রস্তাব যা বাইডেন সাহেব দিয়েছিলেন এবং যার ভিত্তিতে নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল প্রস্তাব পাশও করেছে। ফলে ফ্রেমওয়ার্কটা কিন্তু ওই 3 দফা, 3 স্টেজে সিজফায়ারের কথা বলা হচ্ছে। সেটাই এখন মূল চ্যালেঞ্জ। সমস্যা হচ্ছে হামাস চাইছে পূর্ব শর্ত হিসেবে যে সকল ইসরায়েলি সৈন্যকে প্রত্যাহার করতে হবে এবং সিজফায়ারটা পার্মানেন্ট হতে হবে। এটা হচ্ছে স্টিকিং পয়েন্ট। যতদূর জানি আমি, যতদূর বুঝতে পারছি আমি, যে হামাস তার অবস্থান কিছুটা হলেও হালকা করেছে, অর্থাৎ সে আগের মতো আর অত স্ট্রিক্টলি বলছে না যে এক্ষুনি সবাইকে সরে যেতে হবে। প্রথম ফেজে যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে 120 জন বা যে কজন হোস্টেজ রয়েছে তাদের রিলিজ করা, মারা গেলে তাদের বডি রিলিজ করা, অন্যদিকে এক্স নাম্বার অফ প্রিজনার্স, প্যালেস্টাইন প্রিজনার রিলিজ করা। এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কারা কারা রিলিজ হবে। নেগোসিয়েশন মূলত হচ্ছে ইসরায়েল চায় না কঠোর হার্ডলাইনার পলিটিক্যাল প্রিজনারদেরকে রিলিজ করতে, যা কিনা হামাস যেটা চায়। হামাস চায় তার পলিটিক্যাল লিডারশিপ যেন ফিরে আসে। ফলে এই সমস্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। মূল ব্যাপারটা ঘটছে এখানে, ইসরায়েলের পলিটিক্সটা একটু ঘোলাট হয়ে পড়েছে। ঘোলাটে 2 রকম ভাবে হয়েছে। এক, ইসরায়েলের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে হিজবুল্লাহর সাথে উত্তরে লেবাননের সঙ্গে যুদ্ধ। ইসরায়েল ছোট দেশ, মানুষ কম, 2 ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করার লোক তাদের নেই। আপনারা জানেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই 9 মাস যুদ্ধ করার ফলে ইসরায়েলের ভান্ডার, অস্ত্র ভান্ডার কিন্তু কমে এসছে। মিউনিশনস মানে গোলা বারুদ কিন্তু কমে এসছে, যে কারণে গত সপ্তাহে
ড্যানিয়েল হাগারি স্পষ্ট করে বলেছে যে হামাসকে নিঃশেষ করা সম্ভবপর নয়। ইউ ক্যান ডিফিট হামাস বিকজ হামাস ইজ এন আইডিয়া। এটা কে বলছে? ড্যানিয়েল হাগারি, যে কিনা সরকারের মুখপাত্র, সেনাবাহিনীর মুখপাত্র, সে বলছে। অর্থাৎ প্রধানমন্ত্রী বিবিন নেতানিয়াহু এবং আর্মির সঙ্গে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। আর্মি বলছে যে ভাই আমরা পারবো না করতে, এটা উই ক্যান ডু দিস, দুটো ফ্রন্টে যুদ্ধ করতে পারবো না আমরা, এটা উইল বি ডিজাস্টার। এই যে বাস্তবতা, এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে কিন্তু চাপটা বাড়ছে। মজা হচ্ছে কি জানেন, যেই মুহূর্তে শুনেছি আমরা যে হামাস সফট হয়েছে এবং নেগোসিয়েশন এগুচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বেনি গান্স কি বলেছেন, হি উইল সাপোর্ট বিবি নেতানিয়াহু। তিনি কিন্তু সরকার থেকে বেরিয়ে গেছেন, তিনি ওয়ার ক্যাবিনেট থেকে বেরিয়ে গেছেন, কিন্তু সরকারকে স্টেবল করবার জন্য তিনি বলছেন যে আই উইল সাপোর্ট বিবি নেতানিয়াহুর এই প্রশ্নে যে একটা সিজফায়ার এই মুহূর্তে আমাদের প্রয়োজন। মূল কারণ হচ্ছে যে যদি সিজফায়ার না হয় এবং যদি যুদ্ধ বেঁধে যায় হিজবুল্লাহর সাথে, তাতে হয়তো বা হিজবুল্লাহ বা লেবানন ধ্বংস হবে, কিন্তু ইসরায়েলও কিন্তু অক্ষত থাকবে না, ইসরায়েলও অক্ষত থাকবে না। অলরেডি উত্তরে প্র্যাকটিক্যালি উত্তরে একটা বড় অংশ কিন্তু বিরান হয়ে গেছে, নেই, লোকজন সব চলে গেছে, কয়েক লক্ষ লোক এলাকা ছাড়া চলে গেছে, বিকজ ইটস আনসেফ। এই যে বাস্তবতা, এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন নেতারাও বাধ্য হচ্ছেন মেনে নিতে যে আমাদের এখন একটা কিছু করতে হবে, লোক দেখানো হলো কিছু করতে হবে। এবং আমি মনে করছি যে এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়, যদি না আরব দেশগুলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র খুব স্পষ্টভাবে ইসরায়েলকে নির্দেশ দেয়, ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই দিস এগ্রিমেন্ট। জি, ধন্যবাদ আপনাকে। আমি যতদূর জানি উত্তর ইসরায়েল থেকে 2 লক্ষ নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে, 200,000। এটি ওই হামাসের হিজবুল্লাহর ক্রমাগত আক্রমণের মুখে তারা সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন, এন্ড দিস ইজ নট গুড ফর ইসরায়েল। নো। এবং গতকাল 200 মিসাইল তারা, গতকাল লিটারালি 200 মিসাইল এবং ড্রোন তারা নিক্ষেপ করেছে, যার অনেকগুলি উত্তরে যে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত। আমরা খবর পাই না, আপনারা কি জানেন যে খবর না পাওয়ার 1000 সৈন্য মারা গেছে, অন্তপক্ষে 1000 ইসরায়েল সৈন্য মারা গেছে এবং কয়েক হাজার, মেবি 50,000 ইসরায়েল সৈন্য আহত অবস্থায় পড়ে আছে। জি, এবং তাদের অনেক যুদ্ধযান, সাজোয়া যান ধ্বংস হয়েছে, যেটি ওয়েস্টার্ন মিডিয়াতে বলা হয় না। আপনি একেবারে বলা হচ্ছে। জি, আমি যাব গোলাম মাধব আপনার কাছে। আমাদের হাতে সময় কম, তাও আমি প্রশ্নটা আপনি করব। হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ হলে যেই সংকটটি তৈরি হবে সেটি হচ্ছে গাজার শাসন করবে কারা? আচ্ছা, আমি তার আগে একটু বলে চাচ্ছি যে আমাদের হাসান ফেরদৌস ভাইয়ের সাথে ত্যাগ করতে হবে। আসলে দেখুন, ড্যানিয়েল হাগারি যে বলেছেন, এটা আমি মনে করি এটা বলে না যে সিচুয়েশন যখন খারাপ হয়ে যায় তখন বলে যে ড্যামেজ কন্ট্রোল, এখন যে ইউ ক্যান নট ডিফিট দ্য হামাস। এই হাগারি কিন্তু যুদ্ধে নিয়েছে, সেই জানে আইডিয়া, ইটস নট এ জাস্ট গ্রুপ অফ পিপল। বেনি গ্রাম এখন বলছে আমি তোমাকে সাপোর্ট, ঘুরে ফিরে কিন্তু আপনি দেখুন এরা কিন্তু সব ওই একই। আর যে হামাস হিজবুল্লাহ, যে আপনি দেখুন হিজবুল্লাহ যে এখন যে লেবাননে বলছে, হিজবুল্লাহকে বোধহয় হামাসের মতো এটাকে বোধহয় আন্ডারমাইন করাটা বোধহয় ইটস ভেরি। তো এখানে যেটা সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে সিনসিয়ারিটির উপর, ইউনাইটেড স্টেটসের পক্ষ থেকে, আরব কান্ট্রিজগুলোর পক্ষ থেকে এবং ইসরায়েলের, যার ফলে কিন্তু ইটস নট গোয়িং এনিহোয়ার। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। দে নিড টু কাম আউট ক্লিয়ারলি, বোল্ডলি, স্ট্রেট ফরওয়ার্ড। এখন দেখুন তাদের মেইন ইয়েটা হচ্ছে বিবি নেতানিয়াহু, সে কোনো মতেই কিন্তু প্যালেস্টাইন অথরিটিকে যে গাজার ব্যাপারে কিন্তু সে ইনক্লুড করতে চাচ্ছে না, সে ক্লিয়ারলি বলে দিচ্ছে। কারণ তাদের ওই যে ম্যানিফেস্টো বললাম, তাদের যা আছে রিভার টু সি, এটা কিন্তু তাদের ভিতরে আছে। কিন্তু আপনি যতই বলুন, এই জন্যই তো আপনার বারবার হামাস বলছে যে দে ওয়ান্ট টোটাল সিজফায়ার এন্ড টোটাল দ্য উইথড্রল অফ দ্য ইসরায়েলি আইডিএফ। কারণ আমরা জানি যেগুলোকে ঢুকা থেকে বের করা কিন্তু অনেক ডিফিকাল্ট। সো দ্যাট ইজ হোয়াট। সো এইখানে কিন্তু বোল্ড ইউনাইটেড স্টেটস এর রোল প্লে করতে হবে, আদারওয়াইজ নাথিং ইজ গোইং টু, which they will not do. They will not do in the near future. I don't see. No matter no matter. ঠিক আছে, আমি মেনে নিলাম আপনার কথা, তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু যে প্রশ্নটি ছিল গাজার শাসন করবে কে? হামাসকে তো কেউ চাচ্ছেন না, হিজবুল্লাহ কেউ যাচ্ছেন না, তাহলে করবেটা কে? That is the main problem. So main problem হচ্ছে এখন তো প্যালেস্টাইন অথরিটি ছিল, বিকজ ওয়েস্ট ব্যাংকে তারা করছে, এখন সেটা তো আপনি ইসরায়েলের হাতে ছেড়ে দিতে পারবেন না। প্রবলেম গাজানতে তো আপনি ওকে, প্রবলেমটা হচ্ছে প্যালেস্টাইন অথরিটি যেটি আছে এটিকে কিন্তু প্যালেস্টিনিয়ান যারা আছেন তাদের কাছে তারা গ্রহণযোগ্য নন। তার একটি বড় কারণ হচ্ছে তারা
গোপনে ইসরায়েল সরকার এবং আমেরিকা সরকারের সাথে কাজ করেন আতাত করে। এটি একটি বড় সমস্যা। আজকে সময় নেই, আমি হয়তো আরো আলোচনা করতাম এখানে। হাসান ফেরদৌস, আপনার হাতে 2 মিনিটের মতো সময় থাকতে পারে। গাজা যুদ্ধের বন্ধে এখন কেন আরব রাষ্ট্রগুলো চুপ আছে? বেশ কিছুদিন আগেও কিছু কথা শুনছিলাম, এখন একেবারেই চুপ কেন? না, একদম চুপ আছে বলবো না আমি। আপনারা জানেন না, আমরা পত্রিকায় দেখি না, আমরা 4টি দেশ খুব অ্যাক্টিভ রোল প্লে করছে। 4টি রোল বলতে পারছে ইজিপ্ট, কাতার, সৌদি আরব ডেফিনেটলি, আর এদের সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একটা নতুন চক্র তৈরি হয়েছে যারা একটা ব্লু প্রিন্ট প্রেজেন্ট করেছে, যে ব্লু প্রিন্ট নিয়ে কিন্তু এগুচ্ছে। জি, কি আপনি প্রশ্ন করেছেন কে দিয়ে শাসন করবে, উত্তরটা কিন্তু ব্লু প্রিন্টের মধ্যে আছে। এরা প্রস্তাব করছে যে একটি আন্তর্জাতিক বহুজাতিক একটি বাহিনী, সেখানে পিস কিপিং বাহিনী সেখানে থাকবে। সেখান থেকে সৈন্য আসবে কোত্থেকে? সৌদি আরব থেকে সৈন্য আসবে, টার্কি থেকে সৈন্য আসবে, ইজিপ্ট থেকে, প্রবাবলি বাংলাদেশ এবং নাম উঠেছে, বাংলাদেশ এবং পাকিস্তানের নাম উঠেছে। দে উইল রান, দে উইল মেনটেন পিস এন্ড সিকিউরিটি, 1 নম্বর। 2 নম্বর, দেশ চালাবে কে? দেশ চালানোর জন্য বলা হচ্ছে প্যালেস্টাইনের মধ্য থেকে, ড্রয়িং ফ্রম দ্য প্যালেস্টিনিয়ান্স, একটা নন পলিটিক্যাল অরাজনৈতিক প্রশাসন গড়ে তোলা হবে। কেমন? এটা কিন্তু লোক আপনি কি পাবেন? এমন লোক পাবেন যে লোক ইসরায়েলের কাছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে, অথবা যে লোক গ্রহণযোগ্য হবে প্যালেস্টাইনের কাছে। এই ইস্যুগুলি নিয়ে এখন তারা কাজ করছে, এবং একদম চুপ আছে এটা ঠিক নয়, তারা কাজ করছে বটে। যেটা দেখি না আমরা, তা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের রাস্তায়, সড়কে কোনো প্রবল প্রতিবাদ নেই। তার কারণ বাস্তবতা হচ্ছে যে যদি সত্যি যুদ্ধ বেঁধে যায়, এই যে 2 মিলিয়ন লোক, এরা যাবে কই? এরা যাবে তো সাইনাইটে, ইজিপ্টে কেউই চায় না যে এই প্যালেস্টিনিয়ানগুলি আমাদের ঘাটে এসে পড়ুক। মধ্যপ্রাচ্যে কোনো দেশে চায় না। বলা হয় যে প্যালেস্টিনিয়ানদের বলা হয় যে জুস অফ দ্য মিডল ইস্ট। যেমন জুসদের একসময় কেউ পছন্দ করতো না, ঠিক একইভাবে প্যালেস্টিনিয়ানদের কেউ পছন্দ করে না মধ্যপ্রাচ্যে, মনে করে আমাদের বোঝা এরা। হ্যাঁ, ধন্যবাদ। আমি কিন্তু রাফা এরিয়ার ভিতরে, এদিকে ইজিপ্টের এই পাশে অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, এবং ইজিপ্ট কায়রোর অনেকের সাথে কথা বলেছি। তারা কিন্তু দে আর ভেরি সাপোর্টিভ। তাদের সমর্থন হচ্ছে সম্পূর্ণভাবে এই ফিলিস্তিনের জনগণ এবং অসহায়ত্বর দিকে। সেটি অনেক বড় ব্যাপার, আলোচনার জন্য অনেক সময় লাগবে। কাজেই আমি আজকে আলোচনা এখানে শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজনই ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে আপনাদের দুজনের সাথে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানটি শেষ হওয়ার আগে গতকাল শেষ হয়ে গেল 4th of জুলাই। 4th of জুলাই দেশ জুড়ে কেন উদযাপিত হয় এ ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই একটি কথা, যে কেন এই উদযাপন এবং এর বিপরীতে সুপ্রিম কোর্ট কতটা ভয়ানক একটি সিদ্ধান্ত নিয়েছে। আপনারা অনেকে জানেন সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নিয়েছে। এই দেশ আমেরিকা ব্রিটিশ সাম্রাজ্য থেকে আলাদা হয়েছে, একটি স্বাধীন রাষ্ট্র গঠন করেছে। রাষ্ট্র হিসাবে একটি সিদ্ধান্ত আমেরিকার জনগণ, আমরা সবাই নিয়েছি, আমি অবশ্যই ছিলাম না, যারা ছিলেন নিয়েছেন, যে আমরা কোনো রাজার শাসন চাই না। আমরা একটি দেশ চাই যেখানে আইনের শাসন থাকবে এবং সবাই এর প্রতি শ্রদ্ধাশীল থাকবে। সে ব্ল্যাক, হোয়াইট, ম্যান, ওমেন নির্বিশেষে সবাই, যে রাজা হোক বা রাজা নাই হোক, এটি নিশ্চিত করা হবে যে এটা নিশ্চিত করা যে এই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া যায় যে এভরিবডি ইজ ইকুয়াল, সবাই সমান। শুধুমাত্র ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার জন্যই কিন্তু আমেরিকা আলাদা হয়নি। আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা কোনো রাজা চাইনি। দিস কান্ট্রি নেভার ওয়ান্টেড এ কিং। জর্জ ওয়াশিংটন কখনো রাজা হতে চাননি, তিনি তা ছিলেনও না। কেউই চাননি এদেশের, কেউই নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবুক এবং নিজেকে রাজা মনে করুক, কেউই এটি চাননি এদেশের, কখনোই। দেশের সুপ্রিম কোর্ট দখল করে নিয়েছে এই মুহূর্তে চরম ডানপন্থীরা। এটা বুঝতে হবে, যদি না বুঝি তা না হলে কি হচ্ছে সেটা বোঝা কঠিন হবে। সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ এবং পরিচালনা করছে ডানপন্থী কনজারভেটিভরা, রক্ষণশীলা, চরম রক্ষণশীলা। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কে দেশের রাজা। দেশের প্রেসিডেন্ট রাজা হবেন। প্রেসিডেন্টকে তারা আইনের ঊর্ধ্বে রেখেছেন। এখন প্রেসিডেন্ট যাই করবেন সব কিছু নিজের সরাসরি সরকারি দায়িত্ব আওতায় করবেন, প্রেসিডেন্সিয়াল অ্যাক্ট যেটিকে তারা বলছেন। মানে এটা বলে দায়িত্বের আওতায় বলে ঘোষণা করতে পারবেন তিনি। যদি কেউ বলেন যে কোনো কাজ প্রেসিডেন্টের সরকারিভাবে করেননি, তখন সেটির দায়িত্ব কার বুঝে নেওয়ার সেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। এই ক্ষমতা তারা নিজেদের করে নিয়েছেন। বিষয়টি এখন আর
কোনো লুকোনো জিনিস না, ইটস নট এ হিডেন থিং। দেখুন, আপনারা অনেকে এই বিষয়ে জানেন, কারণ আপনিও যেমন জানেন, আমিও নিজেও জানি এই ব্যাপারটা। বহু সময় আমি এই ব্যাপারে কথা বলেছি যে আমেরিকা রাইট নাও গভীরভাবে বিভাজিত একটি দেশ, ডিভাইডেড কান্ট্রি, এবং খুবই কঠিন সামাজিক বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে। যে সাম্রাজ্য আমেরিকা গড়েছিল এবং গত ৭৫ বছর ধরে অধিপত্য বিস্তার করে আছে, এই অধিপত্য বিস্তার করে ছিল, আমি পাস্ট টেন্স ব্যবহার করছি, তার পতন ঘটতে যাচ্ছে বা ঘটে গেছে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। যদি আপনারা বুঝে থাকেন খুব ভালো কথা। এবং পৃথিবীর ইতিপূর্বে যারা নতুন অনেক যে সাম্রাজ্যগুলোর উত্থান হচ্ছে, তাদের মধ্যে একটি সাম্রাজ্যের উত্থান হচ্ছে পূর্ব দিকে, ইন দ্য ইস্ট, এবং আমেরিকা এই পতনের পেছনে কারণ যারা বিশ্বাস করতে চান না বা বিশ্বাস করেন না, এই সত্যের মুখোমুখি যারা হতে চান না, তারা। বিচারপতি সোনিয়া সোটোমায়ার সঠিক বলেছেন সুপ্রিম কোর্ট রায় ঘোষণার সময় শোনার পর। সোটোমায়ার বলেছেন শি ইজ ফিয়ারফুল অফ দিস কান্ট্রি, দেশের জন্য তিনি ভীত। আমরা যারা দেশের বিভিন্ন বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি, উই আর অলসো অ্যাফ্রেড, উই আর অলসো ফিয়ারফুল। খুব খারাপ সময় যাচ্ছে আমেরিকার, কারণ যে আইনটি তারা পাশ করেছেন, যে রায়টি দিয়েছেন যে একজন প্রেসিডেন্ট তার যে কোনো কিছুই করেননি, তিনি আইনের ঊর্ধ্বে, এটি কোনো কথা নয়, এটি হচ্ছে প্রেসিডেন্টকে রাজা বানিয়ে দেওয়া। হি ইজ দ্য কিং। পরবর্তীতে যে কোনো প্রেসিডেন্ট আসবেন একই কর্মকাণ্ড করবেন, তাহলে আপনার স্বাধীনতা এবং গণতন্ত্র থাকলো কোথায়? দিস ইজ প্রেসিডেন্ট ট্রাম্প এই কারণেই কনজারভেটিভ বিচারপতিদের সুপ্রিম কোর্টে বসেছিলেন, যাতে বিচারপতিরা তার পক্ষে সব রায় দেন। এখন তাই হচ্ছে। বাস্তবতা হলো এদের সার্বিক ব্যবস্থাপনা ঠিক করতে আরও একটি 4th of July প্রয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।